যখন আমি স্পেসিফিকলি যদি একটা থ্রেটের কথা বলি, এমনিতে তো টুকটাক মাঝে মধ্যে আসেই, অনেকে বলে যে একটু সতর্ক থাকেন ভাই, বা কিছু যেটা হয়তো প্রমাণ পাওয়া যায় না, বা কিন্তু স্পেসিফিকলি সরকার থেকে বের হওয়ার পরে বিশেষ করে ওসমান হাদি ভাই যখন গুলিবিদ্ধ হয়, তখন আমাকে আমার কয়েকজন ছোট ভাই বলল যে ফয়সাল করিম যে এই হত্যাটা ঘটিয়েছে, সে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতো। তো বাট আমি তো সরকার যতদিন ছিলাম ততদিন একটা তো নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ছিলাম। পরবর্তীতে একটা ইন্টেলিজেন্স আসে, আমারই একজন ফ্রেন্ড যে আসলে কোনো একটা গোয়েন্দা সংস্থায় কাজ করে, সে আমাকে জানায় যে স্পেসিফিক একজনের নাম, এবং তাকে এটা আমি আগে কোথাও বলি নাই, তাকে অ্যাসাইন করা হয়েছিল টু শুট মি। তখন আমি নির্বাচন নিয়ে কিছু কাজ করছিলাম এবং নির্বাচনী প্রচারণা নিয়ে ওইরকম কোনো একটা প্রোগ্রামে। তো তখন আমি মানে ডিসেম্বর, জানুয়ারির, ফেব্রুয়ারির এদিকে, নির্বাচনের আগে সরকার থেকে বের হওয়ার পরপর। তো তখন আমি যেহেতু অন্তর্বর্তী সরকার ছিল, আমি এটা আমার মনে আছে পুলিশের সাথে কথা বলি, এবং ডিবি তখন হচ্ছে ওই স্পেসিফিক পার্সনকে ধরার জন্য, তিনি ঢাকার একজন কাউন্সিলরের আত্মীয় ছিল, ধরার জন্য তারা চেষ্টা করে এবং তারা এই ইন্টেলিজেন্স রিপোর্টটাকে ভেরিফাই করে যে এটা রাইট। কিন্তু তাকে সে যখন বুঝতে পারে যে তাকে খোঁজা হচ্ছে, তখন সে ভারতে চলে যায় এবং সে এখন পর্যন্ত দেশে আসে নাই। সবারই মানে সেফ জায়গা ভারত। হ্যাঁ, এটা কিছুটা আর কি। তা আমি জানি না তখন আসলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে তাকে গ্রেফতার করতে পারতো কিনা, বা তাকে আসলে সেফ এক্সিটও দেওয়া হয়েছে কিনা, আই ডোন্ট নো। বাট স্পেসিফিক এই একটা থ্রেটের বিষয়ে আমার ভেরিফাইড আর কি। আপনি উপদেষ্টা থাকা অবস্থায় কিচেন ক্যাবিনেটের কথা শোনা যেত, যে কয়েকজন মিলে বসতো, তারা রাষ্ট্রের সিদ্ধান্ত নিত। ডিপ স্টেটের কথাও আপনি প্রথম আলোর একটা নিউজে আমরা দেখেছিলাম। এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন যে আসলে তারা মিলে সিদ্ধান্ত নিত কিনা, বা কারা ছিল তারা? আমার জানা মতো 6-7 জনের একটা ফোরাম, ওনারা মঙ্গলবার, সাধারণত মঙ্গলবার লাঞ্চের টাইমটাতে বসতেন এবং আমি সেটার অংশ ছিলাম না। এবং এর বাইরেও ইভেন আমার জানা মতো যারা কিচেন ক্যাবিনেটে ছিলেন, তারাও তো ইদানিং আমি শুনলাম বলছেন যে অনেক সিদ্ধান্তের ব্যাপারে তারাও জানতেন না। তো এর বাইরেও অনেক ডিসিশন হয়তো 2-3 জন মিলেও নিচ্ছেন। যেমন চুক্তির বিষয়ে ডক্টর আসিফ নজরুল স্যার তিনি বললেন যে তিনি জানতেন না, কিন্তু তিনি তো কিচেন ক্যাবিনেটে ছিলেন, তো সেখানেও হয়তো ডিসকাশন হয়নি। বা মানে প্রধান উপদেষ্টা হয়তো মনে করতে পারেন যে এই বিষয়টা এই ফোরামে এই 2 জন বা এই একজন পার্টিকুলার স্পেসিফিক লোকের সাথে কথা বলে নেই। বা অনেক সময় যেটা হয় যায়, যেমন আমার মিনিস্ট্রির ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত বা কনসালটেশন করার প্রয়োজন পড়তো প্রধান উপদেষ্টার সাথে, তখন আমি পার্সোনালি তার সাথে যে ডিসকাশন করে আসতাম, সেটা তো ক্যাবিনেটের অন্যান্য সদস্যরা জানার সুযোগ নাই। অথবা প্রয়োজন বোধে বা স্টেক হোল্ডার হইলেও অন্য অন্য মন্ত্রণালয়ের কোনো স্পেসিফিক মন্ত্রীদের সাথে হয়তো, উপদেষ্টাদের সাথে হয়তো আলোচনা হতো। তো এইভাবেও অনেক ডিসিশন হয়ে থাকতে পারে। বাট নিয়মিত আর কারা ছিল কিচেন ক্যাবিনেটের মেম্বার বলা যায়? হয়তো একটা সময় পর্যন্ত ছিলেন, পরে ছিলেন না, বা হয়তো এটাও হয়তো পরিবর্তন বা সংস্কারের মধ্যে দিয়ে যেতে পারে। বাট আমার জানার মতে আইন উপদেষ্টা ছিলেন, অর্থ উপদেষ্টা ছিলেন, পরিকল্পনা উপদেষ্টা ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, জ্বালানি উপদেষ্টা ছিলেন, এই তো মোটামুটি। যারা সাধারণ মানুষ তারা মনে করে যে, এখন একটা পারসেপশন আছে যে ভারতের একটা বড় এখানে দাপট আছে সচিবালয়ে, বিশেষ করে গোয়েন্দা সংস্থার, তারা মিলে অনেক সিদ্ধান্ত বাস্তবায়ন করে। আপনি তো ছিলেন, সচক্ষে কিছু দেখেছেন বা বুঝতে পেরেছেন? না, এটা তো অনেকবার হয় যে কোনো একটা ফাইল যেটা ভারতের স্বার্থ সাথে যাচ্ছে না, বা চায়নার সাথে কোনো একটা ডেভেলপমেন্ট প্রজেক্টের ফাইল বা কিছু একটা মাঝে মধ্যে গায়েব হয়ে যায়, বা হচ্ছে ফাঁস হয়ে যায়। মানে কিছু কাজ থেকে কনফিডেন্সিয়াল, যেটা এবং এটা আমরা তো আমেরিকার আমলেও দেখেছি, যে কোভিডের টিকা ভারতের মাধ্যমে না নিয়ে চায়নার থেকে নিচ্ছে, এই জন্য দাম ফাঁস করে দিয়ে এক ধরনের স্যাবোটেজ করা। তো এই বিষয়গুলো তো হয়েছে অহরহ, এবং আমার ক্ষেত্রে আমি এটা ফেস করেছি অনেকগুলো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, যে ফেলানি সড়কের নামকরণ যেটা আমি করলাম, এবং এটা আমার দায়িত্ব থেকে আসার 2-1 দিন আগে বাস্তবায়নটা হলো। এটা করার জন্য নির্দেশনা আমার দেওয়া হয়েছিল 3 মাস আগে। আচ্ছা। এবং 3 মাস লাগছে এই একটা জিনিস, জাস্ট একটা নামকরণ।
নাম একটা পরিবর্তন করতে। জাস্ট ইন্টেনশন ইজ নট ইনাফ, মানে এটাকে তো বাধা দিয়ে রাখা হয়েছে, বাধা দিয়ে করা হয়েছে। আমার খুব স্পষ্ট বোঝাপড়া ছিল যে এটা হচ্ছে একটা ডিপ্লোম্যাটিক জোন, ডিপ্লোম্যাটিক রোড। আমি যদি আমার সীমান্ত হত্যার যেই চ্যালেঞ্জটা আমি একেবারে আমার বর্ডার যেদিন থেকে স্টাবলিশ হয়েছে ওই দিন থেকে আমরা ফেস করে আসতেছি জাতি হিসেবে, রাইট। আমার জানি না পৃথিবীর কোনো দেশ এত বর্ডার কিলিং হয়। তো এটাকে আমার ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে নিয়ে যাইতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। বিএনপি সরকার এখন এক ধরনের লুকোচুরি খেলছে, বাট আলটিমেটলি আপনাকে এটা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে নিতে হবে। ভারতকে কূটনৈতিকভাবে ইন্টারন্যাশনালি প্রেশারে ফেলতে হবে যে তুমি বর্ডার কিলিং করতে পারবে না। ওইটার জন্য ওই ডিপ্লোম্যাটিক জোনে ফেলানি সড়ক নামকরণ করাটা গুরুত্বপূর্ণ ছিল। আপনার যত ডিপ্লোমেটরা বাংলাদেশে আসে তারা কিন্তু ওই জোনটাতে রাইট। কাজ করে, ওই এম্বাসিগুলোতে কাজ করে, ওই জায়গাগুলোতেই তারা থাকে। ফলে সে যখন এই রোডটাতে বের হবে এবং রোডের আশেপাশে সব জায়গায় দেখবে ফেলানি সড়ক, তখন তার মনে পড়বে যে সীমান্তে তো ভারত হত্যা করে, অ্যান্ড এটা রিলেভেন্ট হবে। এটাও এক ধরনের মুভমেন্ট যেটা আপনি মনস্তাত্ত্বিকভাবে তার সাথে করছেন, এবং এটার মাধ্যমে আপনি সেই জন্য প্রেশারে ফেলা, এই বোঝাপড়া থেকেই কিন্তু এটার নামকরণটা ফেলানি সড়ক করা। কিন্তু সেটা করতে গিয়েও নানা ধরনের জাস্ট একটা নামকরণ ইটস মানে সো টাফ টু ইমপ্লিমেন্ট। ইমপ্লিমেন্ট, ইয়েস।